বিএলও বেলেঘাটায় কমিশনের বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। এই খবরে আমরা নজর রাখব, তবে তার আগে আমাদের নজর রাখতেই হচ্ছে রাজ্যপালকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপালকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রামমোহনকে অপমান রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ, সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখব যে প্রোটেকশন নিয়ে বসতে থাকবে, যিনি যা ইচ্ছা তাই বলে যাবেন। প্রতিদিন গত 2.5 থেকে 3 বছর ধরে প্রায় উনি এই হামলা হিংসাত্মক কাজের প্ররোচনা দিয়েছেন। হি হ্যাজ ইন্ডালজড ইট। ও যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির শক্ত জায়গা আছে সেখানে যে ইন্ডালজেন্স দিয়ে এসছে। আমিও মামলা করব, তারপর দেখব যে শুধু যার প্রোটেকশন আছে সে মামলা করতে পারে, আর তার সে যখন অন্যায় করে, সে যখন অবৈধ কাজ করে, সে যখন প্ররোচনা দেয়, তখন মামলা হয় কিনা সেটাও দেখতে হবে। এক পক্ষ কোনোদিন হতে পারে না, দুপক্ষই হতে হবে, নাহলে কিছু হবে না। আর আমি ইনভাইট করছি, ওপেন ইনভাইট করছি, ইফ হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট, আমি ইনভাইট করছি ওপেন মঞ্চ তৈরি করুন, প্রেস ডাকুন, সুশীল সমাজ ডাকুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনার কাজের আমি সমালোচনা করে যাব যে আপনি কিভাবে কনস্টিটিউশনাল প্রভিশন ব্রেক করেছেন, আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন, আমরা সেটা প্রমাণ করব। I will prove that he is a butcher of the constitution. I will prove it. If he is having a courage to accept my challenge, যে প্রতিদিন কিভাবে উনি সংবিধান ভেঙেছেন ওনার সমস্ত কথা বলে, আমি সেটা প্রমাণ করে দেব। সুপ্রিম কোর্ট রায় অনুযায়ী একজন গভর্নর কখনো কেন্দ্রীয় সরকারের এজেন্ট হতে পারে না। গভর্নরের কাজ হচ্ছে দুই সরকারের মধ্যে ব্রিজ তৈরি করা। উনি কি করেছেন? ছেড়ে দিন কেন্দ্রীয় সরকারের এজেন্ট, উনি বিজেপির এজেন্ট হিসেবে পশ্চিমবাংলায় উনি কাজ করে গেছেন। ওনার কারেজ থাকলে অ্যাকসেপ্ট করুন, আমি দেখি। কারেজ থাকলে অ্যাকসেপ্ট করুন, আমি দেখি। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন, ওই কতগুলো বিজেপির লয়ারের অ্যাডভাইস শুনে চলছেন তো, সবগুলো হেরে ভূত হয়ে যায়, দেখবেন আপনারও কি হাল হয়। আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলবেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি, প্রতিদিন বাংলার থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। আপনি একাই এফআইআর করতে জানেন, আমরা এফআইআর করতে জানি না। অনেক সম্মান, অনেক ভদ্রতা দেখিয়েছি। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক। আমিও দেখব, আইনকে সেটেল করতে হবে, যে একটা গভর্নর যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে পারেন, আর তার বিরুদ্ধে কোনো কেস হবে না, এটাও একটা সমাধান চাই। লেট আস গো আপ টু সুপ্রিম কোর্ট এন্ড ডিসাইড দি ম্যাটার। চাঙাও আছেন রাজ্যপাল হয়ে, প্রতিদিন সংবিধানকে একদম খুন করে যাচ্ছেন, যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, রাজভবনে বসে বিজেপির দালালি করছেন। এজেন্ট অফ ভারতীয় জনতা পার্টি, ইউ হ্যাভ রিডিউস দিস পোস্ট। আরেকটা জিনিস মনে রাখবেন, সিভি আনন্দ বোস, আপনার উদ্দেশ্যে বলছি, এইরকম দালালি কিন্তু জগদীপ ধনকরও করেছিল। তার পোস্ট, তার জন্য তার ভাইস প্রেসিডেন্ট পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তখনই আমি বলেছিলাম, মোদিজি সাবধান, এমন লোককে ভাইস প্রেসিডেন্ট করলেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে আপনার ভবিষ্যতে। দেখলেন তো, জগদীপ ধনকর হাওয়া হয়ে গেল, আজও তার কাউকে দেখতে পায় না, কোথায় আছে? আপনারও ভবিষ্যৎ সেই পথে। ইউর ফিউচার ইজ অন দিস পাথওয়ে, আপনি জেনে রাখবেন।
ক্ষমা চাইবেন, কারণ উনি ক্ষমা চাওয়ার কথা বলেছেন, আপনাকে 24 ঘন্টা। পাগল আছেন নাকি? ওকে ক্ষমা চাইতে হবে পশ্চিম বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। আর ওর মেয়াদ তো অল্প কয়েকদিনের। ওকে তো ও তো কন্ট্রাক্টে এসছে, ও কন্ট্রাক্টে এসছে। যদি কোনো মতে যদি কোনো রকম ভাবে যদি তৃণমূলের কিছুটা ক্ষতি করতে পারি, তবে ওর কন্ট্রাক্ট আবার রিনিউ হবে। আর যে মুহূর্তে 2026-এ দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো অনেক বেশি সিট নিয়ে আসছেন, তখন ওই অমিত শাহ প্রধানমন্ত্রীর অমিত শাহ বলে, আপনি কি করেছেন, আপনাকে এবার খাঁটি কিনে কেটে দিচ্ছি। কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয়, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শ্রীরামপুরের সাংসদের অভিযোগ খতিয়ে দেখার আর্জি। লোকসভার স্পিকারের কাছে আর্জি সিভি আনন্দ বোসের। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? I can only repeat the prayer of Jesus on the cross. Father, forgive them, for they know not what they do. It is the confidence of the people which sustains the dignity of the Rajbhavan. So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, তাকে ব্রিটিশদের দালাল বলে অপমান মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রীর। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আক্রমণ। বাঙালি মনীষীকে অপমান বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীর। বাঙালি মনীষীকে আক্রমণ মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ना आता था, आज तक झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। ফের মনীষীকে অপমান। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের পর এবার রাজা রামমোহন রায়, তাকে নিশানা বিজেপি শাসিত রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী মধ্যপ্রদেশের। আর তারই বক্তব্যকে ঘিরেই একেবারে রাজনৈতিক সুর চড়াতে শুরু করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তুমি জানো যে গত কয়েক মাস ধরে ভাষা সন্ত্রাস, বাংলা এবং বাঙালি অস্মিতার এই ইস্যুতে একেবারে তৃণমূল কংগ্রেস রাস্তাতে রয়েছে, এবং তাদের বক্তব্য যে কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবার রাজা রামমোহন রায়, বিভিন্ন রকম ভাবে তাদেরকে অপমান করা হচ্ছে। তাদের বক্তব্য যে নির্বাচন আসলেই দেখতে পাওয়া যায় যে বিজেপি সর্বস্তরের নেতারা তারা এই রাজ্যে আসেন, কিন্তু আসলে বাঙালিদেরকে তারা কি চোখে দেখেন, এই ধরনের উক্তি বা মন্তব্য থেকেই পরিষ্কার। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারের যে কাজটা, সেটা গোটা বিশ্বে সমাদৃত, এবং ভারতের নবজাগরণের ক্ষেত্রে তাকে উপকার বলা হয়। এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে কি করে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে বলা হলো, এবং তারপরেও কেন বিজেপি নেতৃত্ব চুপ করে রয়েছে, তা নিয়ে তারা সরব হতে শুরু করেছে, এবং এই গোটা বিষয়কে নিয়ে ফের যে তারা রাস্তাতে নেমে আন্দোলন করবে এবং মনীষীদেরকে অপমানের বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে, তাই নিয়ে তারা যে রাস্তাতে নামবে, তা তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বেশ আবির, রাজা রামমোহন রায়কে অপমান, বাংলার জাত্যাভিমানে আঘাত, শরৎ তৃণমূল। সাভারকারের মুচলেকা প্রসঙ্গে বিজেপিকে খোঁচা, অস্বস্তির মুখে জবাব এড়ালো বঙ্গপদ্ম। শুনুন। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন। বিজেপির ক্ষমা চাওয়া উচিত। কখনো বিদ্যাসাগরকে মূর্তি ভাঙছে, কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, এবং এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া এর বিরুদ্ধে। আর ব্রিটিশের দালাল যদি বলেন, তাহলে দালালটা হচ্ছে বিজেপি। যখন বন্দে মাতরম বলে
বাংলা থেকে একের পর এক শহীদ ব্রিটিশের মঞ্চে জীবন দিচ্ছে, সেই সময় জেল থেকে বসে মুচলেখা দিয়ে আর করব না, স্বাধীনতা আন্দোলনে থাকবো না, এই বিশ্বাসঘাতক বেঈমান ব্রিটিশের দালালরা, তাদের মুখ থেকে শুনতে হবে রাজা রামমোহন রায় যিনি সতীদাহ বন্ধ করেছিলেন। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। রাজনীতিবিদরা নন, ইতিহাসবিদরা বিশ্লেষণ করবেন, প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. 5:05 মিছিলের শুরুতেই যে খবর আপনাদের দিচ্ছিলাম যে কাজের চাপে অসুস্থ বিএলও, বেলেঘাটায় কমিশনের বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বিএলও। পরিবারের তরফ থেকেই অভিযোগ করা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কাজের চাপে। আরো ডিটেল জানাবে সান্নিক, রয়েছে আমার সঙ্গে। সান্নিক, প্রিয়াঙ্কা, যেমনটা জানতে পারা যাচ্ছে, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 205 নম্বর পার্টের যিনি বিএলও, তিনি গত 2-3 দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন এবং তার মধ্যেই তার যে নির্বাচনী এসআইআর এর যে কাজ রয়েছে, সেই এসআইআর এর কাজে তিনি এতটাই চাপে ছিলেন, সেই কারণে কিন্তু তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। এবং আজকে সকালবেলা যখন তিনি নির্বাচন কমিশনের তরফে ডাকা একটি বৈঠকে যোগ দিতে যান, সেখানে গিয়ে তিনি ব্ল্যাক আউট হয়ে যান এবং তারপরে তাকে বেলেঘাটা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয়। গোটা বিষয়টা নিয়ে পরিবারের তরফে সরাসরি অভিযোগ তোলা হচ্ছে, যেভাবে নির্বাচন কমিশনের তরফে অমানসিক চাপ এই অল্প সময়ের মধ্যে সমস্ত বিএলওদের ওপর দেয়া হচ্ছে, সেই কারণেই মূলত তার এই অসুস্থতা, এবং সেইটা নিয়েই তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং আরো যারা বিএলরা, যারা আজকে সকালবেলা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, তারাও আজকে নার্সিংহোমের সামনে উপস্থিত হয়ে তারাও ক্ষোভ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনকে এই যে চাপ তাদের ওপর দেওয়া হচ্ছে সেই বিষয়গুলি পুনর্বিবেচনা করে দেখার জন্য বলেন। বেশ, অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। ফলে আমার এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার যেন কোনো রকমভাবে চাকরির কোনো ক্ষতি না হয়, এটা আমি আবেদন করবো ইসিআইয়ের কাছে এবং সরকারের কাছে, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সকলের কাছে। জীবন আগে, তারপরে কাজ। অসম্ভব প্রেশার ওনাদের ওপর অসম্ভব প্রেশার দেওয়া হচ্ছে। আজকে খবর বলতে অত প্রচন্ড দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে, তাদের খাওয়া নেই, ঘুম নেই, তাদের এতটুকু রেস্ট দেওয়ার প্রয়োজন কেউ মনে করছে না। তার মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে, কি অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে। মানে সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। উনি 2 দিন ধরে অসুস্থ, তার ওপর ওনার ওপর এই প্রেশার দেওয়া হয়েছে। উনি এত প্রেশার নিতে পারেননি। আজকে এসে উনি যখন কাজ বুঝছেন, কাজ বুঝতে বুঝতে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। উনি বেশ কিছুদিন ধরে তো হসপিটালে ভর্তি ছিলেন না। ওনাকে তো আমরা এনে হসপিটালে দেখিয়েছি, এমার্জেন্সিতে দেখিয়েছি, ওখান থেকে ডক্টর সাজেস্ট করেছেন যেহেতু উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওনাকে মনিটরিং এ থাকতে হবে, অজ্ঞান হওয়ার কারণটা কি কারণে অজ্ঞান হয়েছে সেটা দেখতে হবে। কিন্তু এই মেন্টাল চাপ আমরা কিন্তু নিতে পারছি না। বেলেঘাটায় কাজের